না এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন? এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি, আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না, বা একটা তদন্ত কমিশন হোক, তারা এটাকে কোনোভাবে সায় দিচ্ছে না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয়, এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা, এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে। তা না হলে বিক্রম মিস্ত্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করব না। প্রিভিয়াস যে বিষয়টি আমাদের এখানে সম্মানিত আলোচক বৃন্দ খুব চমৎকার ভাবে বক্তব্য রেখেছেন, এবং লাস্ট আমাদের জেনারেল সাহেব পরিষ্কার ভাবেই সবকিছু তুলে ধরেছেন। দেখুন মামুন মাহবুব ভাই, জাস্ট একটা বিষয়ে এখানে যে বিষয়টি সামনে নিয়ে আসলেন, যে পাকিস্তানের বিষয়টি, পাকিস্তান 1971 সাল এবং 71 সাল পূর্ববর্তী সময়ে অর্থাৎ 24টি বছর যা করেছে, এটার জন্য আমরা চির ঘৃণা যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা সবসময় শো করি এবং বলি। এই জায়গায় কিন্তু কেউই পাকিস্তানের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ইত্যাদি কেউ দেখায় না। কারণ আপনি যদি পাকিস্তানের প্রতি সহমর্মিতা, ভালোবাসাই দেখান, তাহলে তো আপনি 71 কি বিশ্বাস করেন না, 71 কি স্বীকার করেন না, মানেন না। দ্যাট মিনস 71 পূর্ববর্তী সময়ে পাকিস্তানের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে একবারে ক্লিয়ার, পরিষ্কার। কিন্তু প্রবলেমটা সে জায়গায় নয়, প্রবলেমটা হচ্ছে 71 পরবর্তী সময়ে এই 54 বছরে ভারতের ভূমিকা নিয়ে একটা মহল এটাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখতে চায়। যেমন ধরেন, যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে, তখনই আমাদের তথাকথিত বাংলাদেশি বুদ্ধিজীবীরা এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে পাকিস্তানকে ঢুকাতেই হবে, পাকিস্তানকে নিয়ে আসতেই হবে, পাকিস্তানকে না নিয়ে আসলে ভারত একলা ফেসে যাবে, ভারতকে ফাঁসিয়ে দেওয়া হবে, ভারত এখানে একা নাস্তানাবুদ হয়ে যাবে। এরকম একটা ধারণা থেকে ভারতের নাম আপনি নিয়ে আসবেন, সাথে সাথে পাকিস্তানকে জড়িয়ে দিবে। আরে ভাই, পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি, পাকিস্তানের হাত থেকে আমরা শোনেন মুক্ত ফারুক করেছি ভাই, দেশ। আজকে এটা হচ্ছে ক্লিয়ার। না 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 ফারুক ভাই, আপনি হাসান, সমালোচনা করছেন না প্লিজ। এটা না না আপনার কথা বলছি শোনেন, না, এটা আজকে বাংলাদেশের 16ই আওয়ামী ডিসেম্বর। বুদ্ধিজীবী যারা তারা এই কাজটা আরে করে। শোনেন, আমার কথা ক্লিয়ার। শোনেন। প্লিজ আজকে বলেন। 16ই ডিসেম্বর। ইয়েস, অফকোর্স। আমাদের লোকজন ভারতে ভারতে কষ্ট করে পালায় যেতে হলো কেন? সেই কারণ কেন কেন বলবেন না? এটা আপনি বলেন। হ্যাঁ, এটা হ্যাঁ তো আপনি ক্লিয়ার বলেন, যে আপনি ভারতের জানেন না দাসত্ব কেন করবেন, যেতে হলো? ভারতকে তিনি 300 বার স্যালুট দিবেন, ক্ষমতার গদিতে যাওয়ার আরে জন্য কে স্যালুট ভারতের কাছে দিচ্ছে? খালি আন্দাজে নমনম অবাস্তব করবেন। কথা বুঝতে বলেন। ভাই, কে স্যালুট না, দিচ্ছে? এটা তো আপনার কথা বলছি না, যারা না না, পালিয়ে গেছে তারা আপনার তো স্যালুট দিচ্ছে ভাই। পাকিস্তানের কথা শুনলেই বা আপনার এত গায়ে জ্বর আসে কেন? এটা না, ঠিক আছে, অনেকেরই ঠিক আছে। আছে, ঠিক এটা পাকিস্তানের ঠিক কথা আছে, শুনলেও আমাদের জ্বর আসে না, ইন্ডিয়ার কথা শুনলেও জ্বর আসে না, আমরা একবারে ক্লিয়ার। আমাদের অবস্থান পরিষ্কার। পাকিস্তান যেমন বাংলাদেশের ঘৃণিত শত্রু, একইভাবে পাকিস্তান ইন্ডিয়াও আমাদের ঘৃণিত শত্রু, এটা স্বীকার করতে হবে। আপনি ভারতের কথা আসলেই পাকিস্তানকে নিয়ে আসবেন, মানে পাকিস্তানকে না জুড়ালে এখানে ভারতকে আপনি এখানে ভালোভাবে করতে পারেন না, এই জিনিসটা আসলে নট অ্যাকসেপ্টেবল। আপনাকে আপনার অবস্থান একবারেই পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। পাকিস্তান কি করেছে, ভারত কি করেছে। যেমন 1971 সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবারে ক্লিয়ার, কিন্তু 71 পরবর্তী সময়ে 54 বছরে ভারত কি করেছে? ভারত কি আমাদের গালে এসে চুমা দিয়েছে? ভারত কি আমাদের এসে সুন্দর করে উপরে তোলার জন্য একবারে পিছন থেকে সাপোর্ট দিয়েছে? নো। এই 54 বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্তে হত্যা করেছে, কি পরিমাণ বাংলাদেশকে ড্যামেজ করেছে, এই দেশকে কিভাবে একবারে জোকের মতো চুষে খেয়েছে, এগুলো কি আমরা ইতিহাস জানি না? একবারে তো ক্লিয়ার। বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, শিল্প কলকারখানাগুলো ছিল, সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই 54 বছরে বন্ধ করে দিয়েছে, বন্ধ করা হয়েছে। অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন, সবকিছু ছিল ভারতীয় পরিকল্পনা। তাদের পরিকল্পনায় আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন, চিনি শিল্প বলেন, অন্যান্য যে বড় বড় শিল্পগুলো রয়েছে, সবগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। এগুলো তো স্বীকার করতে হবে, বলতে হবে ভাই। যাক, এই কথাগুলো কেন বলছি, এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে, এরা বারবার এই জিনিসটিকে হালকা করার জন্য, অর্থাৎ ভারতের এই 54 বছরের যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল, এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে, পাকিস্তানকে ইনভলভ করে, পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে, এগুলোকে কিছুটা জায়েজ করার জন্য তারা বক্তব্য দেয়, কথা বলে। অনেক আওয়ামী বুদ্ধিজীবী আছে, এগুলোকেও আমাদের সামনে তুলে ধরতে হবে। তো যাই হোক, আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিডিআর যে হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কোনো এক অজানা কারণে গত 2 দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম
মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে, দ্যাট মিনস আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন এটি সরকার গঠন করবে না। এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলদ রয়েছে, গলদ লুকায়িত, সেটি বলতে হবে, বুঝতে হবে। কিছুদিন আগে এই যে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, তিনি এসে 1 ঘন্টা কথাই ছিলেন। বাংলাদেশ সরকার জানে না, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা জানেন কিনা উই ডোন্ট নো, এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাবদিহি চেয়েছে কিনা যে এই 1 ঘন্টা ভারতের পররাষ্ট্র সচিব কোথায় ছিলেন, কার সাথে মিটিং করেছেন, এটা আজও আমাদের কাছে অজানা। বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে। সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, কি বৈঠক হয়েছে, কি বিষয়ে তারা ওখানে মিটিং করেছেন, দেশের জনগণ জানে না, আমরা কেউই জানি না। এটি আমাদের সবচাইতে অ্যালার্মিং একটা মানে বিষয় আমাদের কাছে আজকে দাঁড়িয়েছে সামনে হয়ে। এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয়, এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা, এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে। তা না হলে বিক্রম মিস্ত্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করব না। চিন্তা করেন এই বিডিআর হত্যাকাণ্ড কেন হলো, কি কারণে হলো? এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। এবং এই পরিকল্পনা 2003 সালে আমাদের সম্মানিত জেনারেল সাহেব এখানে রয়েছেন, তিনি সেই পাদুয়া যে যুদ্ধ, সেই যুদ্ধের একজন কমান্ডার বলা যায়। সেই যুদ্ধ থেকেই মূলত ভারত পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কারণ ওই সময় থেকে আমাদের যে বিডিআর ছিল, এই বিডিআর ছিল আমাদের সীমান্তের বাঘ, বর্ডার টাইগার বলা হয়তো এই আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে। এবং এই বিডিআর এর সাথে ভারতের বিএসএফ কখনোই যে কোনো যুদ্ধে লড়াই জিততে পারে নাই। প্রত্যেকটা যুদ্ধে বা লড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনী পরাজিত হয়েছে। সেই জায়গা থেকে তারা মনে করেছে বাংলাদেশ আর্মির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরিকল্পনা 2003 সালে তারা নিয়েছিল। এবং তৎকালীন সময় যেহেতু বিএনপি সরকার ছিল, আমি মনে করি বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা তাদের এই ফর্মুলা বা প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে পারে নাই। সেই কারণেই মূলত তারা একটি এখানে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসলেন, এখানে একটা 111 হলো। আপনার এরপরে আওয়ামী লীগকে ভারতীয় নীল নকশায় 2008 সালের যে ডিসেম্বরে নির্বাচন, সেই নির্বাচনে বিজয়ী করলেন। এই বিজয়ী করার সাথে সাথে মাত্র অনলি 1 মান্থ, চিন্তা করেন 1 মাসের মধ্যে এরকম একটি নারকীয় তাণ্ডব, নারকীয় হত্যাকাণ্ড, এরকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একবারেই বিরল, আপনি পাবেন না, সেটা ঘটিয়েছে। চিন্তা করতে পারেন যে একটা সরকার গঠন হতে না হতেই এরকম একটা মানে নারকীয় হত্যাকাণ্ড, যেখানে একটি স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এরকম একটি বাহিনীর 57 জন সেনা অনেকেই আবার অফিসারকে বলার চেষ্টা করেন যে এই ঘটনা ঘটেছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এত মানুষ নিহতের মাধ্যমে বাংলাদেশ এত কিছু হয়ে গেছে, অথচ ভারত কিছুই জানলো না। আমি এটা মানি না। ভারত ফ্রম দ্য ডে ওয়ান 100% ভারত জানে। যত ভারত কিছু জানে না এটা যারা বলছে, করেছে, যত খুনোখুনি হয়েছে, সবকিছু ভারতের সরাসরি সমর্থনে হয়েছে, সরাসরি সহযোগিতা হয়েছে, কিন্তু ভারত পারেনি শেষ পর্যন্ত। দিস ইজ দ্য রিয়ালিটি। ভারত 100%। এবং আগের সরকার সহকারে সার্বিক চেষ্টা, সব ধরনের চেষ্টা করে ফেলিওর হয়েছে। এখন বলা যায় আমাদের অজান্তে সবকিছু হয়ে গেছে। 1 মাস ধরে আন্দোলন চলেছে, অজান্তে হতে পারে। এগুলো আসলে তাদের যে হ্যাঁ, ব্যথা, তাদের যে পেইন, কারণ তারা এই 15-16টি বছর তাদের কৃতদাস খুনি হাসিনাকে ঢাকার এই শাসন ক্ষমতায় বসিয়ে রেখে এই দেশটাকে তারা যেভাবে লুট করেছে, এটা তো আসলে বলা বাহুল্য। সেই জায়গায় যখন তাদের এই আধিপত্যবাদ এখান থেকে উৎখাত হলো, বিতাড়িত হলো, এটাকে ইন্ডিয়া সহজে মেনে নিতে পারবে? এটা মেনে নেওয়ার কথা নয়। তাদের এই ব্যথা, এই পেইন তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না, তাই তারা এরকম উদ্ভট মাতালের মতো বক্তব্য দিচ্ছে। আপনারা দেখেছেন যেদিন আমরা এই বিপ্লব চূড়ান্ত লেভেলে আমরা সাধন করলাম, অর্থাৎ 5ই আগস্ট, সেদিন ওই আপনার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু ভিডিও বাইর হয়েছে। সেখানে অসংখ্য সোলজার তারা দৌড়ে প্লেনের দিকে যাচ্ছেন, প্লেনে ওঠার জন্য। অসংখ্য, কয়েক হাজার হবে। অনেকের গায়ে নানান ধরনের পোশাক। এই পোশাকগুলো আমরা বাংলাদেশ আর্মি কিংবা আমাদের পুলিশ বাহিনীর যে রং বা কালার তার সাথেও পুরোপুরি ম্যাচ করে না। এরকম কয়েক হাজার তারা দৌড়াচ্ছে শুধু প্লেনের দিকে, প্লেনগুলো রানওয়েতে দাঁড় করানো, ওদিকে দৌড়াচ্ছে। এরকম অনেক ভিডিও আছে। আমাদের প্রশ্ন, তারা কারা? তারা কারা? এরাই তো ভারতীয়,
এরাই তো এখানে মানে তাদেরকে পুশ করে বা তাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমাদের এই যে একটি নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশ চালিয়েছে তারা এই জুলাই আগস্ট বিপ্লবে, এটা ভারত পরিষ্কারভাবে করেছে। তারা যে কোনো মূল্যে জি জি হাসিনাকে এখানে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছে। তো যাই হোক, সেদিকে এখন যাচ্ছে না। এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন, এটা করা হচ্ছে না কেন? এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি, আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না, বা একটা তদন্ত কমিশন হোক, তারা এটাকে কোনোভাবে সায় দিচ্ছে না। আজকে দেখেন আমাদের আইন উপদেষ্টা আমাদের নরেন্দ্র মোদীর ওই ফেসবুকের পোস্ট জি শেয়ার দিয়ে তিনি বেশ কিছু কথা লিখেছেন, এবং একটা বাক্য লিখেছেন যে ভারত আমাদের মিত্র, মানে মুক্তিযুদ্ধে আমাদের মিত্র। এই যে মিত্রটা, মানে এখানে তিনি হাম্বলি ভারতকে একটা স্বীকৃতি অলরেডি দিয়ে দিলেন আমাদের মুক্তিযুদ্ধে। জি কিন্তু ভারত কি সেই স্বীকৃতিটা বাংলাদেশকে দিচ্ছে বা দিয়েছে? দেয় নাই। বরঞ্চ বাংলাদেশকে ভারত স্বীকারই করে না, আমাদের ইন্ডিপেন্ডেন্সকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে জি না। তো সেই জায়গায় আপনি আগ বাড়িয়ে কেন তাদেরকে মিত্র এই স্বীকৃতি দিয়ে দিলেন? হোয়াই? জি এটা একটা বড় এই প্রশ্নের বিষয়। জি এই প্রশ্নগুলো ওয়াই করতে নিয়ে হবে আইন জি উপদেষ্টা কি ধন্যবাদ। চাচ্ছেন। বরঞ্চ জি তারা জি যদি মেরুদণ্ড সম্পূর্ণ হইতো, তাহলে আজকে বিকালের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানাতেন এবং জবাবদিহি চাইতেন যে কেন আপনার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের সার্বভৌমত্বকে এভাবে আঘাত করলো। ওয়াই? এই অধিকারটাকে কে ঠিক দিয়েছে? চাইলে আজকেই তারা জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি রয়েছেন এখানে, গোয়েন লুইস, তাকে ডেকে এর বিচার তারা কামনা করতে পারতেন। এই কাজগুলো তারা করে নাই। আমার কেন জানি মনে হচ্ছে এই সরকারের উপরে ভারতীয় আত্মা চেপে বসেছে, ভারতীয় ভূত এদের ঘাড়ে ভর করেছে। তা না হলে এরকম উদ্ভট চিন্তা, উদ্ভট মন্তব্য, উদ্ভট সিদ্ধান্ত আমরা দেখতেই পারি না, সহ্যই করতে পারি না কোনোভাবেই। এই আইন উপদেষ্টা জি 2009 সালে, সরি 2019 সালে স্পষ্ট করে লিখেছিলেন ফেসবুকে তার, যে এই নারকীয় হত্যাকাণ্ডের সঠিক রহস্য উন্মোচনের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে এটার বিচার হতে হবে। সেই আপনাকে ফেসবুক পোস্ট ধন্যবাদ। এখনো তার আছে 2019 সালে। তাহলে তিনি আজকে ক্ষমতা চেয়ারে বসে কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভোট পাল্টে ফেললেন? ওয়াই? এই কথাগুলো বলতে হবে, প্রশ্ন করতে হবে। আমাদের কাছে সবকিছু রহস্যজনক লাগছে। হুম, আরেকটি বিষয় বলে শেষ করব। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি আনুমানিক টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন, যে এই বছরের ডিসেম্বর অর্থাৎ অথবা আগামী বছরের জানুয়ারি নাগাদ বা ফেব্রুয়ারি নাগাদ একটা নির্বাচন হতে পারে। একটা মোটামুটি তিনি টাইম ফ্রেম বলেছেন। তবে আমাদের সার্বিক পরিস্থিতি দেখে যেটি মনে হচ্ছে, যে এই সরকার আসলে যে ধরনের মানে জনগণের প্রত্যাশা এই সরকারের প্রতি ছিল, তারা সেই প্রত্যাশা পূরণে মানে একবারেই মানে সফল তো দূরে থাক, মানে আসলে কি বলবো এটাকে, চূড়ান্ত লেভেলে ব্যর্থতা বলতে চাচ্ছি না, বা মানে আমি বাট ব্যর্থতার দিকে তারা যাচ্ছে, পারছে না। নানান দিকে নানান সমস্যা তৈরি হচ্ছে, বিকজ তারা তাদের যে যথাযথ দায়িত্ব, ডিউটি, সেটা তারা পালন করতে পারছে না। তাদের চতুর্দিকে এখন আওয়ামী দোসররা বসা, প্রত্যেকটি জি জায়গায় আওয়ামী দোসরদের তারা বসিয়ে রেখেছে। বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগের খাঁটি গোলাম ছিল জি এরকম ব্যক্তিদের তারা প্রমোশন দিয়ে কিংবা তার চুক্তিভিত্তিক মানে নিয়োগ দিয়ে আপনি নানান এই বড় সরকারের বড় পদে ব্যর্থতা প্রদান করছে। দুর্বলতা দেখতে সেই পাচ্ছেন। জায়গায় আমি ধন্যবাদ। জাস্ট একটা আমি কথা বলে শেষ করবো। আমার মনে হচ্ছে প্রয়োজনীয় যে সংস্কার, এই সংস্কার আসলে তারা কতটুকু করতে পারবে আমরা জানি না। আমরা জাস্ট একটা কথাই বলতে চাই, নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এই দুটি বিষয়ে তারা জরুরিভাবে সংস্কার করে আসলে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। অন্যথায় নির্বাচনের দিকে। আসলে বাংলাদেশে জি বড় ধরনের অঘটন ঘটার সমূহ সম্ভাবনা আছে। আপনাকে অনেক কারণ ধন্যবাদ। একমাত্র আপনাকে অনেক রাজনৈতিক ধন্যবাদ। অনেক সরকার লম্বা ছাড়া হয়ে গেছে ফারুক এই হাসান, যে অনেক লম্বা হয়ে সামগ্রিক গেছে। আমি পরিস্থিতি, প্রিয় দর্শক এটা থেকে আপনাদেরকে উত্তরণ। একই প্রশ্ন করি, ফারুক হাসানের কথার সাথে কি একমত কিনা? নির্বাচনের প্রশ্ন বিশেষ করে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিকে এগিয়ে যেতে হবে।